আচ্ছা স্যার, শুরু করেন। আজকে সংক্ষিপ্ত একটা ক্লাস দিব। প্রথমে আমরা পড়ব, দেখো স্লাইডে দেখা যাচ্ছে পরমাণুতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যার সম্পর্ক। এটা মোটামুটি ক্লাস 9-এ পড়ে আসছে, সেটাই আবার একটু হুম আলোচনা হুম করব। আমরা তো এটা সবাই জানি, পরমাণুতে সামগ্রিকভাবে কোনো চার্জ থাকে না। পরমাণু হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর নিউট্রনের কোনো হুম চার্জ হুম নাই। পরমাণুতে যেহেতু ইলেকট্রন প্রোটন আছে, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ আছে, এদের সংখ্যা সমান হবে। হুম কেননা প্রোটন আর ইলেকট্রনের চার্জ বিপরীতধর্মী আর সমপরিমাণের। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ হলো সমান, চার্জের পরিমাণ সমান, কিন্তু ইলেকট্রনেরটা ঋণাত্মক চার্জ, প্রোটনেরটা ধনাত্মক চার্জ। অন্যদিকে ইলেকট্রনের ভর প্রোটন আর নিউট্রনের সংখ্যার তুলনায় খুব ছোট, খুবই নগণ্য। আমরা সেটাকে অগ্রাহ্য করতে পারি। এই কারণে একটি পরমাণুর ভর সামগ্রিকভাবে প্রোটন ও নিউট্রন সংখ্যা দ্বারা আমরা নিরূপণ করতে পারি। খুব নগণ্য বলে এটা অগ্রাহ্য করা যায় হিসাবের সময়। এই জন্য বলছে প্রোটন ও নিউট্রনের তুলনায় অতি নগণ্য বলে একটি পরমাণুর ভর প্রোটন ও নিউট্রনের সংখ্যা দ্বারা নিরূপিত হয়। আর একটা কথা হলো, সব আইসোটোপের পারমাণবিক ভর সাধারণত একটি অখণ্ড সংখ্যার খুব কাছাকাছি হয়। যেমন মনে করো অক্সিজেনের পারমাণবিক ভর 15.999, তাহলে 16-র কাছাকাছি, কিন্তু বুঝতে পারছো? হুম হুম তাহলে সব আইসোটোপের পারমাণবিক ভর সাধারণত একটি অখণ্ড সংখ্যার খুব কাছাকাছি হয়। সেই অখণ্ড সংখ্যাকে আমরা বলি আইসোটোপের ভর সংখ্যা। সেই ভর সংখ্যার মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। তাহলে দেখো, অক্সিজেনের যে পারমাণবিক ভর হলো 15.99 সামথিং, তাহলে অখণ্ড সংখ্যা 16-র কাছাকাছি। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর সংখ্যা 16, অর্থাৎ অক্সিজেনের 8টা প্রোটন 8টা নিউট্রন আছে। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। এখন যে কোনো আইসোটোপের ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর সেই মৌলের পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, তাহলে সেই আইসোটোপে জেডটি প্রোটন, জেডটি ইলেকট্রন আছে। আর নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা এ এবং পারমাণবিক সংখ্যা জেড এর পার্থক্য, অর্থাৎ এ মাইনাস জেডটি নিউট্রন আছে। তাহলে কোন আইসোটোপের ভর সংখ্যা যদি এ হয় আর মৌলের পারমাণবিক সংখ্যা যদি জেড হয়, তাহলে আমরা বলতে পারবো অনায়াসে সেই আইসোটোপের প্রোটন সংখ্যা জেডটি। আর যেহেতু পরমাণু নিউট্রন নিরপেক্ষ, কাজেই ইলেকট্রনের সংখ্যাও জেডটি, আর নিউট্রন আছে হলো এ মাইনাস জেড এর সংখ্যার সমান। তো এইখানে টেবিলে, এই যে পরের স্লাইডে একটা টেবিল আছে। এখানে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের কয়েকটি আইসোটোপে নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সম্পর্ক দেওয়া আছে। আমি 2-3টা আলোচনা করে দিই, তারপরে বাদ বাকি গুলো এমনি বুঝবা। যেমন প্রথম আইসোটোপ, এই যে এখানে প্রথম আইসোটোপ C12। দাদা দেখি হাইলাইটেড তো বের করে নিই, তাহলে সুবিধা হবে। এই যে এই যে ঘোরাচ্ছে, এই যে C12। এটা একটু বড় করে দিই। হ্যাঁ, স্যার, দেখা যাইতেছে না কিন্তু। এই যে বড় করে দিচ্ছে আরো, দেখো এই যে দেখা যাচ্ছে না এখন? হুম হুম আচ্ছা, একটা দুইটা দেখলে হবে। যে কার্বন 12 দেখো আর অক্সিজেন 16, এই দুইটা আলোচনা করে দেই। কার্বন 12 আইসোটোপ, এখানে দেখো প্রোটন সংখ্যা 6, যেটা এই ডান পাশের নিচে, বাম পাশের নিচে লেখা আছে C6। তাহলে প্রোটন সংখ্যা 6, যেহেতু প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, আর নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড, মানে এ হলো 12। 12 থেকে 6 বিয়োগ দিলে নিউট্রন সংখ্যা 6। তাহলে ভর সংখ্যা 6টা প্রোটন যোগ 6টা নিউট্রন সমান 12। আর চার্জ হচ্ছে সর্বমোট আধান 0, কারণ প্রোটন 6টা, ইলেকট্রন 6টা। কাজে প্রোটনের চার্জ +6, ইলেকট্রনের চার্জ -6, সর্বমোট চার্জ হচ্ছে 0। যে কোনো পরমাণুরই চার্জ, মোট চার্জ হলো 0 হবে। আর নাইট্রোজেন
15 দেখো, নাইট্রোজেন 14 আলোচনা না করে নাইট্রোজেন 15 এটাও একটা আইসোটোপ। তাহলে এখানে না প্রতীকের দেখো বাম পাশের নিচে জেড নাম্বার দেওয়া আছে, জেড পারমাণবিক সংখ্যা 7, আর উপরে ভর সংখ্যা A15 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নাইট্রোজেন 15-তে প্রোটন সংখ্যা আছে 7টা, ইলেকট্রন সংখ্যা 7টা, আর নিউট্রন সংখ্যা 15 থেকে 7 বিয়োগ দিলে 8টা। তা ভর সংখ্যা তো 7 যোগ 8 15, আর চার্জ দেখো 7টা প্রোটন 7টা ইলেকট্রন। তাহলে 7টা প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক 7, আর 7টা ইলেকট্রনের মোট চার্জ হচ্ছে ঋণাত্মক 7। তাহলে +7 -7 এটা কি আবার বল? স্যার বলো। স্যার হ্যাঁ এটা বলো। আবার প্রথম দিকে বলেন তো। আচ্ছা, নাইট্রোজেন এটা স্যার 15। প্রথম দিকে বলেন একটু। আচ্ছা, নাইট্রোজেন 15 আইসোটোপ, এই যে দেখো হাইলাইটেড হুম ঘুরে দেখাচ্ছি। নাইট্রোজেন 15 আইসোটোপের হুম পারমাণবিক সংখ্যা 7, যেটা বাম পাশের নিচে দেওয়া আছে, এই যে 7 দেখা যাচ্ছে, আর উপরে ভর সংখ্যা হুম A15। হুম হুম। তাহলে পারমাণবিক সংখ্যা 7 মানে কি? প্রোটন সংখ্যা 7, এই যে প্রোটন 15। সংখ্যা 7, পারমাণবিক সংখ্যা 7 মানে প্রোটন সংখ্যা 7। তাহলে ইলেকট্রনও 7, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা পরমাণুতে সবসময় সমান। আর নিউট্রন সংখ্যা দেখো 15 থেকে 7 বাদ দাও, তাহলে কত হয়? 8। নিউটন সংখ্যা হচ্ছে 8। এ মাইনাস জেড হচ্ছে নিউটন সংখ্যা। হুম। এ হলো 15 আর জেড হলো 7। এ মাইনাস জেড 15 - 7, আর তাহলে সমান হচ্ছে 8। আর এখানে ভর সংখ্যা যে 15 দেওয়া আছে। আর মোট চার্জ দেখো 7টা প্রোটনের +7 আর 7টা ইলেকট্রনের -7 যোগ করলে হয় 0। নিউটনের কোনো চার্জ নেই। তাইলে নাইট্রোজেন 15 আইসোটোপের প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 8, ঠিক আছে, আর ভর সংখ্যা 15, আর মোট চার্জ হলো 0। এই হচ্ছে মোটামুটি ভাবে যে কোনো আইসোটোপের নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সম্পর্ক। এখন পরবর্তী স্লাইডের টাইটেল দিচ্ছে হলো কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটালের শক্তিক্রম ও আকৃতি। কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটালের শক্তিক্রম ও আকৃতি। এখন হচ্ছে উপশক্তি স্তরে কিন্তু অরবিটাল থাকে, উপশক্তি স্তরে অরবিটাল থাকে। এখন হাইড্রোজেনের বেলা যেহেতু একটা ইলেকট্রন একটা প্রোটন, কাজে হাইড্রোজেনের বেলায় এই বিভিন্ন শক্তি স্তরে যে উপস্তর গুলো আছে সেগুলো সবই সমান থাকে। এই যে লিখছে বর্ণালী আলোচনায় হাইড্রোজেন পরমাণু শক্তি বিভিন্ন শক্তি স্তরে কেবল এনের মানের উপর নির্ভর করে। এনের উপর মানের উপর নির্ভর করে বলে সব অরবিটালের বেলায় শক্তি সমান থাকে। পারমাণবিক বর্ণালী বিশ্লেষণে আমরা দেখি যে হাইড্রোজেনের 1s, যেমন দ্বিতীয় শক্তিতে 2p 2s 2p, অন্যান্য গুলোর ক্ষেত্রে শক্তির পার্থক্য আছে, 2s এর চেয়ে 2p শক্তি একটু বেশি। কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে দেখা গেছে 2s 2p সমান, আবার 3s 3p 3d সমান। এটা শুধু হাইড্রোজেন পরমাণুর বেলা, যেহেতু হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র প্রোটন আছে আর একটা মাত্র নিউট্রন আছে, কাজে ইন্টারাকশন হয় না। একটা অনেকগুলা ইলেকট্রন থাকলে বা প্রোটন থাকলে ওই প্রভাব ফেলে দেখে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে উপশক্তি স্তরের মধ্যে পার্থক্য ঘটে। মানে হাইড্রোজেন ছাড়া অন্য যে কোনো পরমাণুর, মনে করো 3s 3p 3d, এদের শক্তির পার্থক্য আছে। 3s এর চেয়ে 3p শক্তি একটু বেশি, 3d শক্তি আরেকটু বেশি। এটা হলো বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে আর কি। এই জন্য বলছে যে দেখো বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বেলায় বিভিন্ন অরবিটালের শক্তি n ও l উভয়ের উপর নির্ভর করবে। এর কারণটা কিন্তু আমি বলছি যে এই প্রভাব ফেলে বহু অনেকগুলো ইলেকট্রন প্রোটন থাকলে একে অপরের প্রভাব থাকে, কারণ ইলেকট্রন প্রোটনে এই বিদ্যুৎ ক্ষেত্র আছে, তারপরে চুম্বক ক্ষেত্র আছে, এই কারণে। তাহলে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বেলায় বিভিন্ন অরবিটালের শক্তি n ও l উভয়ের উপর নির্ভর করে এবং বিভিন্ন অরবিটালের শক্তির সামান্য পার্থক্য আছে। আবার দুই উচ্চ শক্তি স্তরে অরবিটালের মধ্যে ক্রস ওভার ঘটে, আমি বুঝাই দিই আগে বলে নিই। আবার দুই উপশক্তি স্তরে
অরবিটালের মধ্যেও ক্রসওভার ঘটে। যেমন কোন কোন পরমাণুতে 4s অরবিটালের চেয়ে 3d অরবিটালের শক্তি বেশি। এটা হলো n+l সূত্রের উপর ভিত্তি করে। ক্রসওভার বলতে 3d অরবিটাল কিন্তু তৃতীয় শক্তি স্তরে, আর 4s অরবিটাল হলো চতুর্থ শক্তি স্তরে। তাহলে 4s কিন্তু নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করতেছে 3d এর চেয়ে, কিন্তু 3d শক্তি বেশি। 3d থেকে যদি একটা অরবিটাল প্রথম শক্তি স্তরে নামে তাহলে বেশি শক্তি নির্গত করবে। 4s অরবিটাল দূরে হলেও 4s অরবিটাল থেকে যদি একটা ইলেকট্রন লাফ দেয় প্রথম শক্তি স্তরে আসে তাহলে কম শক্তি নির্গত করবে। এই জন্য এটাকে বলে ক্রসওভার, অর্থাৎ এই ক্ষেত্রে 3d অরবিটালের শক্তি বেশি 4s অরবিটালের চেয়ে। যদিও তোমার সিরিয়াল অনুসারে 3d আগে, 4s এর চেয়ে 3d কিন্তু আগে, নিউক্লিয়াসের কাছাকাছি। এই স্লাইড শেষ। এখন বিভিন্ন অরবিটালের আকৃতি। বিভিন্ন অরবিটালের আকৃতি আলোচনার সময় আমরা সবার আগে বলে নেই অরবিটাল বলতে কি বোঝায়। অরবিটাল হলো নিউক্লিয়াসের চারিদিকে যে নির্দিষ্ট এলাকায় ঘুরে। এখন এখানে তো যেহেতু ইলেকট্রন ঘুরে, সবসময় যে এক জায়গায় ঘুরে তা না, এটা তো ত্রিমাত্রিক আর কি। মোটামুটি যতটুকু এলাকাতে 90 থেকে 95% পর্যন্ত অবস্থান করে ওই এলাকাটুকুকে বলা হচ্ছে অরবিটাল। তাহলে নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থানের সম্ভাবনা 90 থেকে 95% হয়ে থাকে, ইলেকট্রন মেঘের সেই এলাকাকে অরবিটাল বলে। এখানে একটা খেয়াল করো, ইলেকট্রন মেঘ বলতে ইলেকট্রন মেঘ, এখানে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, কণ ধর্ম আছে, বুঝছো? এখানে মেঘ রূপে কল্পনা করলে তোমার সুবিধা হবে যে কতটুকু এলাকা জুড়ে এই মেঘটা আছে, মানে তরঙ্গ রূপে, তরঙ্গ তো ছড়াই থাকে। তাহলে নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের অবস্থান 90 থেকে 95% মধ্যে হয়ে থাকে, ইলেকট্রন মেঘের সেই এলাকাকে বলে অরবিটাল। অরবিটাল শব্দটি দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তি স্তরে বোঝানো হয়। এখন অরবিটাল আছে 4 প্রকার, এস পি ডি এফ। আমাদের ইন্টারমিডিয়েটে আমরা এস পি এবং ডি সম্পর্কে মোটামুটি ভাবে আলোচনা করব, সাধারণভাবে, মানে বেশি জটিলতার দিকে যাব না। তাই প্রথমে আসে এস অরবিটাল। প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য যে কোনো মানের জন্য এস অরবিটালের ক্ষেত্রে এম এর মান 0 হয়। এস অরবিটালের জন্য এল এর মান 0 হলে আমি কোয়ান্টাম সংখ্যায় পড়াইছি এম এর মান 0 হয়। এম এর মান 0 মানে একটা, একটা হলে এস অরবিটাল একটা। এটার আকৃতি হলো ফুটবলের মতো গোল, অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন মেঘ সমানভাবে বন্টিত থাকে, সমানভাবে বিতরণকৃত থাকে। একটা গোল বলের মতো করে, গোলকের মতো চিন্তা করো, একটা গোলক, ওই যে গোলক নিক্ষেপ করো না, গোলক নিক্ষেপ, ওই যে স্পোর্টসে যে গোলক নিক্ষেপ করে ওটা গোল না, ওটা তো সলিড নিডেড। তাহলে ওরকম মানে চতুর্দিকে মানে ইলেকট্রন ত্রিমাত্রিক ভাবে ছড়াই থাকে ইলেকট্রন মেঘটা এস অরবিটালে। এই জন্য এস অরবিটাল আকৃতি হলো গোলকের ন্যায়। আর এই গোলকের কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। এই দেখো, এটা দেখে কিন্তু বৃত্তাকার মনে হয়, যে কল্পনা করতে হবে এটা হলো গোলক। এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলক আকৃতি। এবং এই যে কেন্দ্রের নিউক্লিয়াস দেখো, কেন্দ্রের নিউক্লিয়াস। আর এই যে 2s, এখানে দেখো দুইটা অরবিটাল, ভিতরেরটা হলো 1s অরবিটালের গোলক আর বাইরেটা হচ্ছে 2s অরবিটালের গোলক। আর এই যে নোডাল নোড বলে যে 1s আর 2s এর মাঝখানে হচ্ছে একটু ফাঁকা জায়গা আছে, এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে কম, এটাকে বলে নোড। নোড মানে যে জায়গায় ইলেকট্রন মেঘের ঘনত্ব 0। তাহলে এই হচ্ছে এস অরবিটালের মোটামুটি, মানে এস অরবিটাল সম্পর্কে মোটামুটি ধারণা পেলে। তাহলে গোলক আকৃতি আর ইলেকট্রন সমানভাবে গোলকের চতুর্দিকে বন্টিত থাকে, এই হলো ব্যাপার। এরপর আসো পি অরবিটাল। পি অরবিটাল হলো দ্বিতীয় শক্তি স্তরের ঘটনা। এন এর মান যখন 2 তখন এল এর মান 0 এবং 1 হয়, আর এল এর মান যখন 1 তখন পি অরবিটাল হয়। আর এল এর মান 1 এর জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 3টা, +1 0 -1।
তিনটা মান মানে কি, পি অরবিটাল তিনটা আছে, তিনটা পি অরবিটালকে বলে পি এক্স, পি ওয়াই, পি জেড জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড কেন হলো? পি এক্স অরবিটাল এক্স অক্ষের দিকে এই থাকে, আর পি অরবিটাল ওয়াই অক্ষ বরাবর থাকে, পি জেড অরবিটাল জেড অক্ষ বরাবর থাকে। এই যে নিচে দেখো, নিচে ছবিতে দেখো অরবিটাল তো আকৃতি, এটা হলো এই যে পি এক্স, দেখো এই যে এক্স অক্ষ বরাবর এটা আছে, এবং এটার আকৃতি দেখো, এই যে এটাকে বললে লোব, এই যে এটাকে বললে লোব, এটা হলো দুইটা লোব দ্বারা পি অরবিটাল গঠিত। এটা অনেকটা ওই যে এঁটেল মাটি যে সমস্ত জমিতে আছে, আগে কৃষকরা চাষ করতো তো গরু দিয়ে, এঁটেল মাটি ভাঙার জন্য মুগুর দেওয়া বাইরে, তো মুগুর মনে আছে 20-30 বছর আগের ঘটনা। মুগুরের মাঝখানে চিকন থাকে আর দুই পাশে বাড়ানো থাকে, যে মনে করে এটা মুগুরের মাঝখানে এটা, আর দুই পাশটায় যে একটু বাড়ানো, এটাকে বলে লোব। তাহলে পি অরবিটাল দুইটা লোব দ্বারা গঠিত। আর খেয়াল করো লোবের যে দুইটা লোব যেখানে এসে মিলছে, এই জায়গাটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য। আর এই পি এক্স অরবিটালের মধ্যে ওয়াই জেড প্লেনটা নোড বরাবর গেছে, এটাকে বলে নোডাল প্লেন। এই যে একটা নোডাল প্লেন, এটা কল্পনা করে নিতে হয়। এই যে পি এক্স অরবিটালের জন্য এই যে ওয়াই এবং জেড অক্ষ বরাবর এই যে একটা প্লেন আছে, এই প্লেনটা এই নোড বরাবর গেছে, এটাকে নোডাল প্লেন বলে। নোডাল প্লেন ওই দিক দিয়ে যায় যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য, অর্থাৎ নিউক্লিয়াস দিয়ে যায় আর কি। তাহলে এটা হলো পি এক্স, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, এটা হলো পি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর, আর এটা পি জেড, পি অক্ষ বরাবর। এই হচ্ছে মোটামুটি ভাবে পি অরবিটালের ধারণা। এরপরে ডি অরবিটাল, এটা দিয়েই আজকে আমি ক্লাস শেষ করে দেব। ডি অরবিটালের আকৃতি আরেকটু জটিল এবং ডি অরবিটালের সংখ্যাও বেশি। ডি অরবিটাল তোমার শুরু হয় তৃতীয় শক্তি স্তর থেকে। এন এর মান যখন 3, তখন এল এর মান হয় 0, 1, 2। এই 2 এর জন্য হচ্ছে ডি অরবিটাল। আর এল এর মান যখন 2 হয়, এল এর মান যখন 2 হয়, তখন এম এর 5টা মান, এম এর 5টা মান টুয়াইস এল প্লাস 1, 2 দুগুণ 4 যোগ 1 সমান 5। এই 5টা মান হচ্ছে +2, +1, 0, -1, -2। তাহলে ডি অরবিটাল মোট 5টা, ডি অরবিটালের সংখ্যা 5টা, অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষে এই মানে 5 প্রকারের সজ্জা হবে, 5 প্রকার ত্রিমাত্রিক বিন্যাস, 5 ভাবে সজ্জিত থাকবে, 5টা অরবিটাল 5 ভাবে সজ্জিত থাকবে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। এবং এই 5টা অরবিটালের শক্তি সমান, সমশক্তির ডি অরবিটাল। এদের নাম দেখো, 5 প্রকারের ডি অরবিটালের নাম। প্রথমটা ডি এক্স ওয়াই, তারপরে ডি ওয়াই জেড, তারপরে ডি জেড এক্স, তারপরে ডি এক্স টু ওয়াই টু, আর সবার শেষেরটা হলো ডি জেড টু। এখন প্রথম 4টার আকৃতি হলো একই রকমের। এই যে ডি অরবিটালের আকৃতি 4টি লোব বিশিষ্ট ডাবল ডাম্বেলের মতো, এটা প্রথম 4টে। এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই, ডি এক্স ওয়াই, ডি এই ওয়াই জেড, তারপরে ডি জেড এক্স, আর হলো ডি এক্স টু ওয়াই টু, আর ডি জেড টু নয়। এই প্রথম 4টার আকৃতি হলো একরকম ডাবল ডাম্বেলের মতো। যে পরের স্লাইডে দেখো, এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স আর ডি এক্স টু ওয়াই টু, এদের কিন্তু এই ডাবল ডাম্বেল। এই যে এটা একটা ডাম্বেল, এটা একটা ডাম্বেল, অর্থাৎ মোট লোব 4টে, এই একটা লোব, এই একটা লোব, এই একটা লোব, এই একটা লোব। প্রত্যেকটা অরবিটালেরই 4টে লোব। এবং সজ্জাটা দেখো, ডি এক্স ওয়াই তে মানে এক্স এবং ওয়াই এর মাঝখানে থাকে 4টায়, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝ বরাবর এই 4টে লোব থাকে। আর ডি ওয়াই জেড এর একটা কল্পনা করে নিতে হবে, 3 ডাইমেনশন তো একটু কল্পনা শক্তি ব্যবহার করতে হবে। ডি ওয়াই জেড এর 4টে লোব ওয়াই অক্ষ এবং জেড অক্ষ জেড অক্ষের মাঝখানে থেকে, বরাবর না। আর ডি জেড অরবিটালে তোমার এই জেড অক্ষ আর এস অক্ষের মাঝে থাকে 4টে লোব আর কি।
আর dx2y2 তে দেখো এই যে দুইটা লোব হলো এক্স অক্ষ বরাবর, এই যে দেখো এই যে এক্স অক্ষ বরাবর দুইটা লোব, এই যে একটা এই পাশে আর একটা এই পাশে, একটা এক্স অক্ষের উপরে আর একটা লোব ওয়াই অক্ষের উপরে, যে একটা এইদিকে আর একটা এইদিকে। এই হচ্ছে প্রথম চারটে অরবিটালের আকৃতি। আর সবার শেষেরটা একটু অন্যরকম, অনেকটা দেখতে পি অরবিটালের মতো। দেখো এতে দুইটা লোব পি অরবিটালের মতো জেড অক্ষ বরাবর দুইটা লোব, কিন্তু মাঝখানে একটা রিং আছে, ইলেকট্রন মেঘের রিং আছে। এটা হলো, এটার নাম হলো DZ2। এই জেড স্কোয়ার বলবো না, Z2 কেন, কারণ এই মূল বিন্দু থেকে উপরের দিকে এবং নিচের দিকে দুই দিকে গেছে, প্লাস জেড এর দিকেও গেছে ইলেকট্রন ঘনত্ব মানে লোভ, মাইনাস জেড এর দিকেও গেছে, এই জন্য DZ2। এটা বীজগণিতের স্কোয়ার না কিন্তু। এই হচ্ছে মোটামুটি ভাবে তোমার ডি অরবিটাল সম্পর্কে ধারণা পেলে। আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকে এবং ভালোভাবে পড়াশোনা করো নাকি, আবার কাল দেখা হবে নি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।